আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাই কেমন আছেন? ভুতুরে গ্রাম চ্যানেল থেকে আমি বন্ধন বলছিলাম। যে যেখান থেকেই ভুতুরে গ্রাম চ্যানেলের গল্পগুলোকে শোনেন, দেশ বা দেশের বাইরে থেকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভৌতিক গল্পগুলো শোনার জন্য। আর বিশেষ করে একটা কথা না বললেই নয়, ভুতুরে গ্রাম চ্যানেলের গল্পগুলা যারা শুনেন, শুধুমাত্র গল্পগুলা শুনবেন ভৌতিক বিনোদন নেওয়ার উদ্দেশ্যে, কখনো এটাকে বিশ্বাসযোগ্য মনে করবেন না। কারণ আমরা কখনোই শিরকের অন্তর্ভুক্ত হতে চাই না এবং কুসংস্কারকে প্রশ্রয় দিতে চাই না। আমরা গল্পগুলো বানাই শুধুমাত্র ভৌতিক কল্পনা থেকে, এই গল্পগুলো আপনাদের মাঝে প্রচার করে থাকি। তো যাই হোক, আমরা সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব, এটি পাবনা জেলার আতাইকুলা থানার কাজীপুর গ্রামের নীরব নামের একটি ছেলের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। তো নীরব যখন এসএসসি পরীক্ষা দেবে, ঠিক সেই মুহূর্তে তার মনে হয়েছে যে তার বাড়িতে থেকে যদি পড়াশোনা করতে যায় তাহলে সে ভালো রেজাল্ট করতে পারবে না। এই জন্য নীরব তার বাবাকে বলে, তার বাবার নাম হচ্ছে টিপু সর্দার। তো তার বাবাকে বলে যে, বাবা, আমি যদি বাসা থেকে পড়াশোনা করি তাহলে হয়তোবা এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারবো না। তো এসএসসির জন্য প্রিপারেশন নিতে গেলে আমার নিরিবিলি একটা জায়গায় থাকতে হবে। তো আমাকে পাবনাতে একটা মেস বা একটা বাসা নিয়ে দাও। তো তার বাবা তখন বলে যে, বাবা, তাহলে তুমি একটা কাজ করো, তোমার দুঃসম্পর্কের এক আঙ্কেল আছে, ওনার নাম হচ্ছে হিদাই। তো ওনাদের অবস্থা খুবই ভালো, ও ওখানকার একজন ধনী পরিবারের সন্তান, ওনার হিদাই আঙ্কেল। তো বলে যে, তোমার হিদাই আঙ্কেলের বাসায় যদি যাও, আমি আশা করি তারা তোমাকে স্নেহের চোখে দেখবে এবং তারা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। তো যাই হোক, ঠিক সেই কথা মতোই পাবনাতে তার হিদাই আঙ্কেলের বাসাতে যায়। এখন বাসার বর্ণনাটা দিই। বাসাটা ছিল দোতলা এবং অনেক বড় একটা জায়গা বিশিষ্ট বাসা ছিল। বাসার চারপাশে বড় করে তোলার দেওয়াল ছিল। বিল্ডিংয়ের সামনে ছিল একটা হচ্ছে চারচালা টিনের ঘর। তো সেই টিনের ঘরেই নীরবের থাকার জন্য এবং পড়াশোনার ব্যবস্থা করে দেয় ওনার হিদাই আঙ্কেল। তো যাই হোক, ঠিকভাবেই নীরব পড়াশোনা করতেছিল, কোনো সমস্যা হয়নি। মোটামুটি 8-10 দিন এইভাবে পড়াশোনা করে। তো যখন নীরবের রাত্রে যখন বিদ্যুৎ থাকতো না, তো নীরব তখন এই যে বাইরের যে টপ বারান্দা ছিল সেখানেই একটা টেবিল সেট করে নিয়েছিল। ওখানেই রাত্রে হারিকেন জ্বালায় ওখানে পড়াশোনা করতো। যেহেতু বিদ্যুৎ না থাকলে রুমের মধ্যে অনেক গরমে হয়তো পড়াশোনার জন্য কষ্ট হয়ে যেত, এই জন্য নীরব রাত্রে বারান্দায় গিয়ে পড়াশোনা করত। হঠাৎ একদিন নীরব দেখতে পেল যে তার আঙ্কেলের বাসার গেটের সামনে ঠিক রাত 12টার সময় একটা মেয়ে, সুন্দর চেহারার একটা মেয়ে, নীরবের দিকে একাধারে তাকিয়ে আছে এবং মিটমিট করে হাসতেছে। তো নীরব তখন চিন্তা করছে যে হয়তোবা হিদাই আঙ্কেলের বাসার কোনো আত্মীয় স্বজন হতে পারে বা তার মেয়েও হতে পারে। যেহেতু তার মেয়েদেরকে সে চিনে না, চিনে শুধুমাত্র হিদাই আঙ্কেলকে এবং তার আন্টিকে চিনে, অর্থাৎ হিদাই আঙ্কেলের বউকে সে চিনে। তো সে ভাবছে যে হয়তো মেয়ে বা ভাস্তি বা হয়তোবা আত্মীয় স্বজন কেউ হতে পারে। তো যাই হোক, প্রথম দিন এইভাবেই মেয়েটা অনেক সময় দাঁড়িয়েছিল। কত সময় দাঁড়িয়েছিল এটা নীরব খেয়াল করেনি, নীরব পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়। তো এইভাবে মোটামুটি 8-10 দিন খেয়াল করলো যে ঠিক রাত 12টার সময় মেয়েটা ওই গেটের পাশেই থাকে এবং নীরবকে দেখতে থাকে। তো হঠাৎ একদিন মেয়েটা নীরবের দিকে আগায় আসে এবং নীরবকে বলে যে, তুমি কি এখানে থেকেই পড়াশোনা করো? তো নীরব বলে যে, হ্যাঁ, আসলে আমার বাসাতে সেরকম কোনো জায়গা নেই যেখানে আমি ভালো প্রিপারেশন নিতে পারবো এসএসসির জন্য। তো আমার বাবাই আমার আঙ্কেলের এখানে পাঠাইছে, আমি এখানেই থেকেই পড়াশোনা করতেছি। তো মেয়েটা তখন বলে যে, তোমাকে আমার খুব ভালো লাগে, আমি কি তোমার সঙ্গে মানে সময় কাটাতে পারবো বা গল্প করতে পারবো ভালো বন্ধুর মতো? তো বলে যে, হ্যাঁ, কেন নয়। তো যাই হোক, এইভাবে তার সেই মেয়েটা প্রতিদিন ঠিক 12টার সময় আসে নীরবের ওখানে, নীরবের সঙ্গে গল্প করে, সময় কাটায়। ঠিক 2টার আগ দিয়েই মেয়েটা হচ্ছে তার কাছ থেকে চলে যায়, বলে যে আমার এখন বাসায় যেতে হবে, আমি আর থাকতে পারবো না।
তো নীরব একটা জিনিস খেয়াল করলো যে মেয়েটা যখন ঠিক 12টার সময় আসে তখন নীরব হচ্ছে এক ধরনের ঘোরের মধ্যে চলে যায়। অর্থাৎ মানুষ যেমন কোনো নেশা যদি করে তখন মানুষের দুনিয়াবি কোনো ধ্যান ধারণা বা কোনো চিন্তা ভাবনা কাজ করে না, ঠিক নীরবের কাছে যখন মেয়েটা 12টা থেকে 2টা পর্যন্ত যখন থাকে তখন নীরবের মধ্যে ঠিক সেই এক ধরনের মোহ কাজ করে, যেটাতে নীরবের আর বাইরের চিন্তা ভাবনা থাকে না, শুধুমাত্র তাই সেই মেয়েটাকেই ভালো লাগে এবং মেয়েটাকে নিয়েই সে কথা বলে বা মেয়েটাকে নিয়েই চিন্তা ভাবনায় থাকে। ঠিক মেয়েটা যখন চলে যায় তখন তার খুব শরীরের মধ্যে একটা ঘুম কাজ করে, মানে শরীরটা দুর্বল হয়ে যায় এবং সে ঘুমায়। সকালে উঠতে উঠতে দেরি হয়ে যায় এবং তার পড়াশোনাটা সে খেয়াল করলো যে তার পড়াশোনার দিকে তার মন বসতেছে না বা ঠিকভাবে পড়াশোনা করতে পারতেছে না। তো এইভাবে নীরবের শরীরটা দিন দিন দুর্বল হতে থাকে এবং নীরব খেয়াল করে যে মেয়েটা যখন নীরবের কাছে আসে তখন মেয়েটাকে ছাড়া আর অন্য কিছু নীরবের ভালো লাগতে থাকে না বা ভালো লাগে না। ঠিক মেয়েটা চলে যাওয়ার পরে যখন নীরব গভীর ঘুমিয়ে পড়ে, ঠিক সকালে ওই জিনিসটার কথা নীরবের মনে পড়ার পরে নীরব আর মানে অস্থির হয়ে পড়ে যে আসলে আমি রাত্রে কি করলাম। মেয়েটার সঙ্গে আমার দিনকে দিন আমি পড়াশোনা বাদ দিয়ে মেয়েটার সঙ্গে গল্প করতেছি বা সময় কাটাচ্ছি, এতে করে আমার পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক মেয়েটা যখন রাত্রে যখন তার কাছে আসে তখন আবার সে দুনিয়াবি সব চিন্তা ভাবনা সে ভুলে যায়, তখন শুধুমাত্র মেয়েটাকে নিয়েই পড়ে থাকে। যাই হোক, এইভাবে নীরবের আস্তে আস্তে সময় যাচ্ছিল, নীরবের শরীরটাও খারাপ হচ্ছিল, পড়াশোনাও খুব খারাপ হয়ে যাচ্ছিল, পড়াশোনা করতে পারতেছিল না, প্রিপারেশন না তো একদমই হচ্ছে খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, একদিন মেয়েটাকে নীরব জিজ্ঞাসা করে যে আসলে তুমি কে হও, হৃদয় আঙ্কেলে তুমি কে হও? তখন মেয়েটা বলে যে আমি হৃদয় আঙ্কেলের কে হই সেটা তুমি যেটা মনে করে তোমার ভালো লাগে তুমি সেটাই ভাবতে পারো, হয়তো বা মেয়ে ভাবতে পারো বা ভাতিজি ভাবতে পারো। তো বলে না, তুমি আসলে বলো তুমি হৃদয় আঙ্কেলের কি হও, আর তুমি রাত 12টার সময় আসো, আবার ঠিক রাত 2টার সময় চলে যাও, এর আগেও আসো না, আবার 2টার পরেও আমার কাছে থাকো না, আসলে কি সমস্যাটা কি তোমার? তে মেয়েটা তখন বলে যে আমি একদমই ফ্রি থাকি হচ্ছে রাত 12টা থেকে 2টা পর্যন্ত, এর চেষ্টা করলে এর আগেও আমি তোমার কাছে আসতে পারি না, বা যদিও চেষ্টা করি যে এর পরেও তোমার কাছে থাকবো তাও থাকতে পারি না। তে তুমি তাহলে মানে কে বা কোত্থেকে তুমি আমার কাছে আসো, আসলে কি তুমি হচ্ছে হৃদয় আঙ্কেলের মেয়ে বা ভাতিজি নাকি অন্য কেউ বা বাইরে থেকে আসো, মানে এই কথা নীরব জিজ্ঞাসা করে। তো মেয়েটা যাই হোক সদুত্তর দিতে পারে না বা দেয়ও না, তো বলে যে সময় হলে তুমি সবই জানতে পারবা। তো একদিন যাই হোক রাত্রে বিদ্যুৎ ছিল, নীরব এর রুমটা লক করা ছিল, নীরবের আর খেয়াল নেই মেয়েটার কথা যে মেয়েটা আসবে। তো নীরব ওইভাবেই হচ্ছে রাত্রে রুমে ঘুমায়া পড়ে, পড়াশোনা করতে করতে ঘুমায়া পড়ে। ঠিক মেয়েটা 12টার সময় নীরবের রুমে চলে আসে। তো নীরব তখন খেয়াল করলো যে মেয়েটা যখন তার রুমে আসছে তখন তার দরজাটা লক ছিল, তাহলে মেয়েটা কিভাবে আসলো? তখন মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে আসলে আমার এখানে, সত্য করে বলো তো তুমি কিভাবে আসলে, আমার রুম তো আটকানো ছিল, আর রুমটা কি বাইরে থেকে খোলা যায়? তে মেয়েটা বললো যে তুমি যতই রুম আটকায় রাখো আমি তোমার কাছে আসতে পারবো। তে বলে যে তুমি কিভাবে আসতে পারবে, তুমি কে? তখন বলে যে তুমি সময় হলে সবই জানতে পারবা, তুমি এত চিন্তা করতেছো কেন? আর তুমি যদি বলো যে আমাকে তোমার ভালো লাগে না, তাহলে তুমি আমাকে বলে দাও যে আমাকে তোমার ভালো লাগে না, কিন্তু এত প্রশ্ন কেন করো? যাই হোক, নীরব তখন মেয়েটার প্রতি তার মোহে পড়ে যায়, তারকে আর বেশি প্রশ্নও করতে পারে না বা প্রশ্ন করেও না। যাই হোক, এইভাবে সময় যাচ্ছিল, যাতে যাইতে নীরবের শরীর যখন অনেক বেশি খারাপ হয়ে গেল, একদিন তার হৃদয় আঙ্কেলের চোখে এই জিনিসটা পড়লো যে না, এ তো নীরবের শরীর দিন দিনে কি অবস্থা হচ্ছে, সে গ্রাম থেকে আমাদের এখানে আসলো, তার শরীর আরও ভালো হওয়ার কথা, যেহেতু আমরা খাওয়ার দাওয়ার সবসময় তাকে ঠিকভাবে 3 বেলা খাওয়ার দেওয়া হচ্ছে, তারপরে এখানে তো বাইরের কোনো কাজ টাজও করে না, তাহলে শরীরের এই অবস্থা হচ্ছে কেন? তো নীরবকে ডাকলো যে বাবা তোমার আসলে কি হয়েছে বলো তো, তোমার দিন দিন শরীরের এই অবস্থা হচ্ছে কেন? তুমি কি নেশা করা ধরছো নাকি রাত জেগে পড়াশোনার জন্য আসলে এরকম হচ্ছে? তো তখন নীরব বলে যে আঙ্কেল আসলে আমার শরীর এরকম হচ্ছে কিভাবে সেটা আমি জানি না, তো আপনাদের বাসার যে মেয়েটা থাকে, মানে মেয়েটা থাকে নাম বলছিল নীলা,
তো আপনাদের বাসার যে মেয়েটা থাকে নীলা, ও রাত্রে 12টার সময় আসে, আবার 2টা পর্যন্ত আমার এখানে গল্প টল্প করে। তো পরে আমি, ও মেয়েটা চলে যাওয়ার পর আমার শরীর খুব দুর্বল লাগে, তো আমি ঘুমায়া পড়ি। হয়তো বা এই জন্যই আমার পড়াশোনাও খারাপ হচ্ছে এবং আমার শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে। তখন আঙ্কেল বলে, হৃদয় আঙ্কেল বলে যে তুমি নীলার কথা বলতেছো, নীলা নামের কোনো মেয়ে তো নাই, আর আমার তো কোনো ছেলে মেয়ে নাই, তাহলে তুমি নীলা পাইলা কোত্থেকে? আসলে কি মানে তোমার কি সত্যি সত্যি তুমি নেশা করা ধরলা, নাকি তুমি বাইরের কোনো মেয়ের সঙ্গে এরকম ভাবে সময় কাটাচ্ছ, বা বাইরের কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িত হয়ে গেছো? তুমি কিন্তু, তোমার বাবা আশা করে আমার এখানে পাঠাইছে যাতে তুমি ভালো রেজাল্ট করতে পারো। এই জন্য তুমি যদি সেরকম কোনো খারাপ দিকে চলে যাও তাহলে কিন্তু জবাবদিহি আমাকেই করতে হবে। আসলে বিষয়টা কি বলো তো? তখন নীরব বলে যে আঙ্কেল, আমি মিথ্যা বলছি না। আর একটা জিনিস যেটা না বললেই না, আমি যদি রুমেও থাকি, রুমে দরজা আটকা দিয়ে যদি ঘুমায় পড়ি বা রুমে থেকে পড়াশোনা করি, ওই মেয়েটা কিভাবে যেন আমার রুমে চলে আসে চোখের পলক ফেলতে না ফেলতে। তখন ওর হৃদয় আঙ্কেল ভাবলো যে আসলে ও যেটা বলতেছে এটা পুরোটাই মিথ্যা কথা, এবং ও বোধহয় কোনো রকমের নেশা করা ধরছে। যদি নেশা না করে থাকে তাহলে তো এরকম হতেই পারে না যে একটা মেয়ের রুম আটকানো আছে সেই অবস্থাতে রুমে ঢুকবে। তো বলে যে না আঙ্কেল, আমি আসলে আপনার কাছে মিথ্যা কথা বলছি না, আমি যেটা বলছি একদমই সত্য, এবং আপনি যদি চান তাহলে আপনি যাচাই করে দেখতে পারেন, আমি মিথ্যা কথা বলি না। তো হৃদয় আঙ্কেলের আবার একটা জিনিসের একটু সন্দেহ হলো যে নীরব এতদিন আছে আমাদের এখানে, কখনো কিন্তু মিথ্যা কথা বা আজে বাজে কথা কখনো ওর মুখে শোনা হয়নি বা শুনেও নি। তার মানে হয়তো বা সে মিথ্যা কথা বলতেছে না। তো হৃদয় আঙ্কেল চিন্তা করলো যে পাশের যে রুমটা আছে, তো সেই রুম থেকে একটা ছিদ্র দিয়ে আমি দেখবো যে আসলে আজকে মেয়েটা কিভাবে আসে। তো যাই হোক, নীরবের সঙ্গে সেইভাবেই কথা হয়। তো রাত্রে ঠিক 12টা পর্যন্ত হৃদয় আঙ্কেল অপেক্ষা করতে থাকে পাশের রুম থেকে যে আসলে নীরব সত্যই বলতেছে নাকি মিথ্যা বলতেছে। তো এরকম ভাবে যখন রাত 12টা, ঠিক রাত 12টা বেজে গেছে, তখন হৃদয় আঙ্কেলের চোখে একটু ঘুম ঘুম চলে আসে। তো দেখা যায় যে একটু ঘুমে, মানে ঘুমায়নি ঠিক, তবে ঘুম ঘুম চোখে চলে আসছে। চোখের পলক ফেলতে না ফেলতেই খেয়াল করলো যে নীরবের রুমের দরজা আটকানো ছিল, কিন্তু একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে নীরবের রুমে ঢুকে পড়ছে। তখন হৃদয় আঙ্কেলও বুঝতে পারে যে বিষয়টা কোনো স্বাভাবিক বিষয় না, নীরবের উপরে কোনো মেয়ে জিনের আসর পড়ছে বা মেয়ে জিন তার উপরে আকৃষ্ট হয়েছে বিধায়ী এই ঘটনাগুলো ঘটতেছে। না হলে দরজা বন্ধ থাকা অবস্থায় নীরবের ঘরে কেউ ঢুকবে বা ঢুকতে পারবে এরকম কোনো মানুষের দ্বারা সম্ভব না। যাই হোক, পরের দিন নীরবের বাবা এবং মাকে খবর দেওয়া হয়, অর্থাৎ টিপু সর্দার এবং তার স্ত্রী নীরবের বাবা মা নীরবকে নিতে আসে। নিতে এসে তখন নীরবকে দেখেই হচ্ছে নীরবের বাবা মা কান্না শুরু করে দেয় যে এ কি অবস্থা হয়েছে তোর, তোর পড়াশোনার জন্য তুই হচ্ছে তোর আঙ্কেলের এখানে আসলি, অথচ তোর শরীরের কি অবস্থা। তখন ওর নীরবের হৃদয় আঙ্কেল তখন বলে যে আসলে বিষয়টা হচ্ছে নীরবের কোনো দোষ নেই, আমি নিজে চোখে দেখতে পাইছি যে আসলে নীরবের উপরে একটা জিনের আসর পড়ছে, মেয়ে জিনে আসর পড়ছে। তো এখানে থাকলে হয়তো বা এই সমস্যাটার সমাধান হবে না, তো তোমরা ওকে বাড়িতে নিয়ে যাও, ওর জন্য যত টাকা খরচ হোক, ভালো কোনো কবিরাজ বা ভালো কোনো ত্রান্ত্রিক দেখিয়ে যদি ওকে চিকিৎসা করা যায় তাহলে সেটা তোমরা করো, খরচপাতি যা লাগে সেটা আমি দিব। যেহেতু নীরব তোমাদের ছেলে, মানে নীরব আমাদের এখানে ছিল এবং ওর আচার ব্যবহার এতটাই আমাদের কাছে ভালো লাগছে যে আমার সন্তানের মতোই আমি ওকে দেখবো, বা তার যত টাকাই খরচ হোক সেটা আমি দিব। তো যাই হোক, নীরবকে সেদিন বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তো ওর বাবা মা ভাবছে যে বোধহয় সবকিছুর সমাধান হয়ে গেছে, যেহেতু বাড়িতে নিয়ে আসা হয়েছে, এখন বোধহয় আর এরকম কোনো কিছু হবে না। তো নীরব যে রুমে থাকতো সেই রুমেই রাত্রে ঘুমায় গেছে, নীরবের বাবা মাও পাশের রুমে ঘুমায় গেছে। তো খেয়াল করলো নীরব যে যখনই ঠিক 12টা বেজে গেছে, নীরব ঘুমায় ছিল, তো মেয়েটার নীরবের রুমে চলে আসছে। রুমে এসে নীরবকে ডাকতেছে, মাথার কাছ থেকে ডাকতেছে, এই তুমি নীরব, তুমি চলে আসছো কিসের জন্য এখানে? তুমি কি এমনিতেই চলে আসছো, নাকি তুমি আমার থেকে পালানোর চেষ্টা করতেছো?
তখন নীরব উঠে গিয়ে মেয়েটাকে বলতেছে যে না, আসলে আমি তো পালানোর জন্য না, আমার শরীরটা খুব দুর্বল হয়ে পড়ছে, বাবা মা আমাকে চিকিৎসার জন্য বাড়িতে নিয়ে আসছে। তো মেয়েটা বলছে যে দেখো, তুমি এখানে আসছো, আমার যতটুকু মনে হয় তুমি এখানে আসছো চিকিৎসার জন্য না, তুমি আমার থেকে পালানোর চেষ্টা করতেছো, না হলে তুমি আমাকে না জানিয়ে কিসের জন্য তুমি এখানে চলে আসলা। আর তুমি যদি আমার থেকে পালানোর চেষ্টা করো তাহলে এটা তুমি ভেবে নিও যে এটা অসম্ভব। তুমি জীবিত থাকা অবস্থাতে আমি কখনোই তোমাকে আমার কাছ থেকে দূরে থাকতে দেব না, বা অন্য কোথাও যেতে দেব না। তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে সেখানেই যাব। তো যাই হোক, মেয়েটা যখন ঠিক 2টার সময় চলে গেছে, তখন নীরবের ভীমরতি অর্থাৎ যে মোহে পড়েছিল সেই মোহটা কেটে যাওয়ার পরে নীরব চিৎকার শুরু করে দিচ্ছে, বাবা মা বলে চিৎকার শুরু করে দিচ্ছে। তখন তার বাবা মা চলে আসছে, চলে আসার পরে বলতেছে, বাবা আমি তো বোধহয় বাঁচবো না, ওই মেয়েটা তো এখানেও চলে আসছে। তো নীরবের বাবা মা তখন তো আবার কান্না শুরু করে দিচ্ছে যে তাহলে আমার ছেলেটাকে কিভাবে কি করা যাবে, কিভাবে ওকে বাঁচাবো। তো যাই হোক, পরের দিন নীরবের নানার বাড়ি ছিল সুজানগরের সাইডে। তো নীরবের নানার বাড়ি এক কবিরাজ ছিল। তো কবিরাজকে খবর দেওয়া হয়। যাই হোক, কবিরাজ আসে। কবিরাজ এসে বলে যে দেখো, নীরবের যে অবস্থা, এতে করে নীরবের চিকিৎসা আমি করতে পারবো না। আর যে অবস্থাতে আছে বোধহয় ওর শরীরের যে কন্ডিশন, মনে হয় বেশি দিন ও বাঁচবেও না। তো একটা কাজ করা যেতে পারে, সেটা হয়তোবা নীরবের আজকেই ওর আয়ু শেষ, না হলে পরে হয়তোবা ও চেষ্টা করে, যদি ও নিজে থেকে যদি চেষ্টা করে তাহলে হয়তোবা ওর এই সমস্যার সমাধানও হয়ে যেতে পারে। তো তখন ওনারা বলে যে যাই হোক, ও তো ওর যে শরীরের কন্ডিশন, ও তো বাঁচবে না। তো আপনি যদি সেরকম কোনো চিকিৎসা দিতে পারেন যে ও একদম সমাধান হয়ে যাবে বা এই জিনের কাছ থেকে বাঁচতে পারবে, তাহলে সেই সমস্যার সমাধানটা আপনাদের দেওয়ার চেষ্টা করেন। তো নীরবের মা কিছুতেই রাজি হতে চায় না যে না, আমার ছেলেকে আমি এরকম ভাবে আমি কখনোই এত বড় রিস্কের মধ্যে আমি দিব না, আমার ছেলের চিকিৎসা আপনাদের দ্বারা করানো লাগবে না, আমি ভালো কোনো ডাক্তার দেখাবো, আমার ছেলের চিকিৎসা করব। তো নীরবের বাবা তখন নীরবের মাকে শক্ত হতে বলে যে না, তুমি যদি এরকম দুর্বল হয়ে পড়ো তাহলে কিন্তু নীরব কখনোই আর ভালো হতে পারবে না। সুতরাং আমাদেরকে রিস্ক নিতেই হবে, এবং ওর যে শরীরের কন্ডিশন এরকম ভাবে চলতে থাকলে ও কিন্তু বেশি দিন বাঁচবেও না। তো যাই হোক, তখন কবিরাজ বলে যে আমি নীরবের সঙ্গে কথা বলবো, আপনারা কারোর থাকা যাবে না, একাকীভাবে কথা বলবো। তো যাই হোক, কবিরাজ নীরবের সঙ্গে প্রায় 1-2 ঘন্টার মতো কথা বলে। তো নীরব বলে যে আমিও এই জীবনে এইভাবে আর চলতে পারতেছি না, আমাকে রিস্ক নিতেই হবে, এবং আমি আপনি যেভাবে বলছেন আমি সেইভাবেই করব। তখন কবিরাজ নীরবের বাবা মাকে বলে যে আপনারা আপনার ছেলের ঘরটাকে আজকে ফুল টুল দিয়ে একদম বাসর ঘরের মতো সাজায় রাখবেন, আর নীরবকে যা বলার আমি বলে দিছি সেই মোতাবেক নীরব যদি কাজ করে তাহলে যে কোনো একটা ফলাফল আসবে, হয়তোবা নীরবের জীবন বিপন্ন হয়ে যাবে, না হলে পরে নীরবের এই সমস্যার সমাধানে চলে আসবে। তো যাই হোক, ঠিক কথা মতোই নীরবের ঘরটাকে ফুল দিয়ে বাসর ঘরের মতো সাজানো হয়। তো ঠিক যখন 12টা বেজে যায়, 12টা বাজার সঙ্গে সঙ্গে সেই মেয়েটা চলে আসে। তো চলে আসার পরেই নীরব মেয়েটাকে প্রশ্ন করে যে কি ব্যাপার, তুমি আজকে আবার দ্বিতীয়বারের মতো আমার কাছে আসলে? তো মেয়েটা তখন বলে দ্বিতীয়বারের মতো আমি আসছি মানে, আর তোমার ঘর ফুল টুল দিয়ে সাজানো কেন? তো নীরব বলতেছে যে তুমি তো ফুল টুল নিয়ে আসছিলে, ফুল টুল নিয়ে এসে বাসর ঘরের মতো সাজাইলা, আমার সাথে কত সুন্দর মুহূর্ত তুমি কাটাইলা, তুমি আজকে আবার দ্বিতীয়বারের মতো কেন আমার কাছে আসলা? তো তখন মেয়েটা বলে না, আমি তো তোমার কাছে দ্বিতীয়বার মতো আসিনি, তুমি সত্যি করে বলো যে আসলে কে আসছিল তোমার কাছে। তো বলছে না, তোমার রূপ ধরে তুমি তো তোমার মতোই চেহারা, তোমার সবকিছু কথাবার্তা সবকিছুই তোমার মতো, তুমি ফুল টুল নিয়ে আসলা, আমার কাছে থাকলা। তখন মেয়েটা বুঝতে পারে যে না, বোধহয় নীরবের কাছে অন্য কোনো জিন বোধহয় নীরবের দিকে নজর দিছে, বা অন্য কোনো জিন বোধহয় আমার রূপ ধরে বোধহয় নীরবের কাছে আসছে। তো যাই হোক, মেয়েটা তখন বলে যে দেখো, আমি কিন্তু তোমাকে আমি ছাড়া আর কাউকে তোমার কাছে আসতেও দিব না, বা তোমার সঙ্গে থাকতেও দিব না। তো কে আসছে সেটা আমি বের করব, সমস্যা নেই। তো তখন নীরব বলে যে দেখো,
তুমি আসো আমার কাছে 2 ঘন্টা করে থাকো, এতেই আমার শরীরের যে অবস্থা। আর অন্য আরেকজন যদি এরকম আসে তোমার মতো করেই যদি আসে, তাহলে তো আমি বাঁচবো না, খুব তাড়াতাড়ি মারা যাব। তুমি কি করো, তুমি যেমনি হোক এর একটা সমাধান বের করো, যাতে সে যাতে আমার কাছে না আসতে পারে। তখন মেয়েটা বলে যে আচ্ছা, তাইলে তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে সোজা হচ্ছে 4 কিলোমিটার দূরে যে ওই যে বড় একটা জঙ্গল আছে, জঙ্গলের পাশেই হচ্ছে একটা বাড়ি আছে। ওই বাড়ির দেয়ালে একটা দোয়া লেখা আছে। তুমি আমার সঙ্গে আসবা, আসার পরে ওখানে কিন্তু ওই বাড়ির পাশে আমি যেতে পারবো না। তো ওখান থেকে তুমি দোয়াটা মুখস্থ করে, বাংলাতেই দোয়াটা লেখা আছে, তুমি মুখস্থ করেও নিয়ে আসতে পারো, বা দোয়াটা লিখে নিয়ে এসে বাড়িতেও মুখস্থ করতে পারো। তো মুখস্থ করলে ওই দোয়াটা যখন তুমি পড়বা, পড়ার সঙ্গে সঙ্গে তোমার বাসে ওই মেয়েটা আর কখনোই আসতে পারবে না, বা আমিও আসতে পারবো না। যখন তোমার শরীর আবার নাপাক হয়ে যাবে, ঠিক তখনই আমি তোমার কাছে আসতে পারবো। তো তুমি ঠিক 12টার সময় দোয়াটা মুখস্থ করে আসার পরে 12টার সময় তুমি হচ্ছে শরীর নাপাক করবা, 2টার সময় তুমি আবার ওই দোয়াটা পড়ে থাকবা, যাতে ওই মেয়েটা যাতে আর তোমার কাছে যাতে আর না আসতে পারে। তো যাই হোক, কথা মতোই নীরবকে নিয়ে মেয়েটা নীরবকে ধরে নিয়েই যায়। মানে নীরবের এমন একটা অবস্থা হয়ে গেছিল যে নীরব যে হেঁটে যাবে, তো হেঁটে যাওয়ার মতো ওর অবস্থা ছিল না। তো যাই হোক, মেয়েটার কাঁধের উপর ভর দিয়েই নীরবটা হাঁটতে হাঁটতে যাই হোক 4 কিলোমিটার ফাঁকে সেই বাড়ির কাছে যখন চলে যায়, তখন মেয়েটা বলে যে এখন আমি আর বাড়ির ওখানে যেতে পারতেছি না, এখান থেকে তোমাকে একটু কষ্ট করে হচ্ছে ওই বাড়ির দেয়ালের কাছে যেতে যেতে হবে। ঠিক কথা মতো নীরব আস্তে আস্তে কষ্ট করে সেই বাড়ির দেয়ালের কাছে যায়। তো দেয়ালের কাছে যাওয়ার পরে নীরব দেখলো যে যে দোয়াটা দেয়ালে লেখা আছে, সে দোয়াটা নীরবের আগে থেকেই মুখস্থ ছিল। সেটা ছিল হচ্ছে আয়াতুল কুরসি লেখা ছিল। তো নীরবের যাই হোক সে দোয়াটা মুখস্থ ছিল। নীরব সঙ্গে সঙ্গে সেই দোয়াটা পরে গায়ে ফোন নেয়। তো ফোন নেওয়ার পরেই মেয়েটা ফাঁকে থেকেই কথা বলে যে তুমি তো দোয়াটা মুখস্থ করে ফেলছো, বা তোমার গায়ে বোধহয় ফুও নিছো, তো আমি তো তোমার কাছে আসতে পারতেছি না। তো আমি সমস্যা নেই, আমি ফাঁক দিয়েই যাব। তুমি আমি যে সামনে সামনে যাব, তুমি হচ্ছে আমার পিছন পিছন হচ্ছে চলে আসো বাড়ি পর্যন্ত। তো যাই হোক, নীরব সেইভাবে মেয়েটার পিছন পিছনেই চলে আসে বাড়ি পর্যন্ত। চলে আসার পরে নীরবকে ফাঁকে থেকেই বলে যে তুমি হচ্ছে এই দোয়াটা ঠিক 12টার সময় তুমি এই দোয়া আর পড়বো না, 12টার সময় তোর শরীরটা নাপাক করবা, আবার 2টার পরে তুমি এই দোয়াটা পড়বা। এর মাঝে কিন্তু সবসময় এই দোয়াটাই পড়ে গায়ে ফোনে থাকবে, যাতে মেয়েটা না আসতে পারে। তো যাই হোক, নীরবের ঠিক যখন পরদিন রাত 12টা বেজে গেছে, তখন মেয়েটা তার রুমের বাইরে চলে এসে নীরবকে ডাকাডাকি করতেছে, নীরব তুমি হচ্ছে এখন শরীরটা হচ্ছে নাপাক করো, না হলে কিন্তু আমি তোমার কাছে কিন্তু আসতে পারতেছি না। তখন নীরব বলে যে আমি আর শরীর নাপাক করা সম্ভব না, তুমি আসার কারণে আমার শরীরের খুব ক্ষতি হচ্ছে, আমি বোধহয় বাঁচবো না এইভাবে যদি তুমি যদি আমার কাছে আসো। তখন মেয়েটা বুঝতে পারে যে না, এ তো বুঝতে পারতেছি মানে আমার উপরেই এ 2 নাম্বারই করছে, অর্থাৎ সে এখন চাচ্ছে না যে আমি ওর কাছে যাই। তখন মেয়েটা আস্তে আস্তে ওকে হুমকি দেওয়া শুরু করে দেয় যে দেখো, তুমি যদি এইভাবে যদি আমার সাথে 2 নাম্বারই করো, তাহলে কিন্তু আমি তোমার বড় ক্ষতি করে ফেলবো, বা তোমার আত্মীয় স্বজনেরও ক্ষতি করে দিব। তখন নীরব বলে যে তুমি যা খুশি তাই করে নিও, এখন তুমিও আমাকে কৌশল শিখাইয়া দিছো, এখন থেকে আমি আয়াতুল কুরসি পরে আমিও আমার গা বন্ধ করে রাখবো, এবং আমার আত্মীয় স্বজন বাবা মা সবাইকেই বলবো যে আয়াতুল কুরসি পরে গা বন্ধ করে, তুমি কারো কাছে আসতে পারবে না। তো যাই হোক, এরকম ভাবে আস্তে আস্তে প্রায় 3-4 দিন যখন চলে গেছে, 3-4 দিন যাওয়ার পরে প্রত্যেক দিনই মেয়েটা আসতো, নীরবকে এরকম হুমকি ধামকি দিত। দেওয়ার পরে কোনো কাজ হইতো না, যেহেতু মেয়েটা নীরবের কাছে আসতে পারতো না। নীরব আগে থেকেই দোয়া পরে শরীরটা বন্ধ করে রাখতো, মেয়েটা নীরবের কাছে আসতে পারতো না, ওই ফাঁকে থেকেই হুমকি ধামকি যাই দিত। তো কিছুদিন পরে দেখা গেল যে এই সমস্যার সমাধান হয়ে গেল, মেয়েটাও আর আসতো না। কিন্তু নীরব রেগুলার হচ্ছে আয়াতুল কুরসি পরে গা সবসময় বন্ধ করে রাখতো। নীরবের শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলার ইচ্ছে আগের মতোই ভালো হয়ে গেল, কিন্তু নীরবের আর এসএসসি পরীক্ষাটা দেওয়া হলো না। যাই হোক, এটাই ছিল ঘটনা। তো আশা করি আপনাদের সবার ঘটনাটি ভালো লাগছে। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ঘটনাতে চলে যাব। হ্যালো লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব, এটি আমার নিজের সঙ্গেই ঘটে যাওয়া। আজকে থেকে প্রায় 10 বছর আগে ঘটনাটি ঘটছে। আমি তখন নতুন বিয়ে করছি, আমার বাবা তখন কুয়েতে থাকতো।
তো বিয়ে করার পরে আমার বাসা থেকে কর্মের কথা বলে, তখন আমার চাকরি বাকরি মতো যোগ্যতা আমার মধ্যে নাই। ইন্টারমিডিয়েট পাশ করে ডিগ্রিতে ভর্তি হয়েছি এমন একটা অবস্থাতে। তো আমার ফুপুর বাড়ি হচ্ছে পাবনা জেলার বেড়া থানাতে। বেড়া ওনাদের সর্বোচ্চ বড় একটা পুকুর আছে, 60 বিঘা জমির উপরে একটা পুকুর। ওই পুকুর দেখাশোনা করে আবার আমার ফুপার ভাই রন্টু কাকু। তো ওনাদের ওই পুকুরটা ছিল হচ্ছে মেন হাইওয়ের পাশে। তো পুকুরের ওখানে এইস পাওয়ার নামের একটা গাড়ি ছিল, অর্থাৎ এখনকার যে অটো বোরাক আছে ব্যাটারি চালিত, এই সেম বোরাকের মতোই নাম ছিল এইস পাওয়ার। ওইটা চলতো হচ্ছে মোটর সাইকেলের ইঞ্জিন এবং সিএনজিতে চলতো, অর্থাৎ এই যে সিলিন্ডার ব্যবহার করা যেত, মানুষ যে এলপিজি ব্যবহার করে বাসাতে গ্যাস, এই জাতীয় গ্যাসের সিলিন্ডারও ব্যবহার করা যেত। আবার গাড়িতে অর্থাৎ প্রাইভেট কারে যে সিএনজি সেট আপ করে ওই জাতীয় গ্যাসও ব্যবহার করা যেত। তো যাই হোক, সেই এইস পাওয়ার একটা গাড়ি, একজন মানে গাড়িওয়ালার গাড়িটা হচ্ছে ওই পুকুরের পাড়েই হচ্ছে খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, চাকা লিক করে। তো উনি যাই হোক ওই রাগের বশতেই গাড়িটা হচ্ছে ওই আমার ফুপার দেবরের কাছে হচ্ছে বিক্রি করে দেয়, 20,000 টাকায় বিক্রি করে দেয়। তো আমাকে তখন আমার ফুপু ফোন দেয় যে একটা গাড়ি আছে এখানে, আমাদের পুকুরের পাড়ে নষ্ট হয়ে গেছিল, ওই গাড়িওয়ালা বিক্রি করে থুয়ে যায়, তো তুই চাইলে এই গাড়িটা নিয়ে যেয়ে চালাতে পারিস, যেহেতু এখনো তুই কোনো কর্ম করতেছিস না, বিয়েও করছিস, গাড়িটা চালাইতে পারিস। তো আমি তখন যাই হোক আমার মামার সঙ্গে দেখতে যাই গাড়িটা দেখে ভালোই লাগে, যেহেতু 20,000 টাকায় গাড়িটা নেওয়া হয়েছে, বেশি টাকাও তো না, তো গাড়িটা সেরে হয়তো বা চালাতে পারবো। তো আমার ছোট মামা, ওর নাম হচ্ছে জিলাল। তো আমার নানার বাড়ি হচ্ছে কুচিয়ামারা তেলিগ্রাম, অর্থাৎ পাবনা জেলার কুচিয়ামারা তেলিগ্রামে আমার নানার বাড়ি। তো আমার ছোট মামার সঙ্গে ওই বেড়াতে গাড়িটা দেখতে যাই, দেখার পরে গাড়িটা পছন্দ হয়ে যায়। গাড়িটার ব্যাটারি দুর্বল ছিল, আমি একটা ব্যাটারিও ওখান থেকে বেড়া থেকে একটা ব্যাটারি চেঞ্জ করে নিয়ে গাড়ির যে সমস্যাগুলো ছিল, স্বাভাবিক যে সমস্যাগুলো, ওইগুলা ঠিকঠাক করে গাড়িটা পুরাটা সার্ভিসিং করার জন্য আমি আর মামা তখন পাবনাতে নিয়ে যাই। তো পাবনাতে নিয়ে যাওয়ার পরে ওখানে আবার যার কাছে গাড়িটা সার্ভিসিং করাবো, ওই জায়গাটার নাম ছিল হচ্ছে গাছপাড়া, ওই মেকানিক্সের নাম আর আমার অতটা খেয়াল নাই। তো ওখানেই গাড়িটা হচ্ছে সার্ভিসিংয়ের জন্য দিই। তো যে সিরিয়াল থাকার কারণে আমার গাড়িটার কাজ ধরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো আমার গাড়িটা সন্ধ্যার সময় কাজ শুরু করে আমার গাড়িটার সার্ভিসিংয়ের। তো মোটামুটি অনেকগুলাই কাজ ছিল, তো কাজ করতে প্রায় ওখান থেকে 11:30 বেজে যায়, রাত 11:30 বেজে যায়। তো রাত্রে যখন ওখানে ওনার বিল পেমেন্ট করার পরে 12টার দিকে ওখান থেকে আমরা রওনা দিই। তো রওনা দিয়ে গাড়িটা আমার মামা চালাচ্ছিল, মামাকে বললাম যে দাও তো দেখি আমি চালাইতে পারি কিনা। তো আমি যাই হোক রাত্রে তখন গাড়িও নাই হাইওয়েতে, আমি নিজেই চালাচ্ছিলাম। তো চালাইতে মামা আমাকে বলল পশুপাড়া বাজার নামে একটা জায়গা আছে, ওখানে যখন গাড়িটা নিয়ে চলে আসছি, তো মামা তখন বলল যে সামনে গিয়ে ওই মধুপুর গোরস্থান নামের একটা জায়গা আছে মেন হাইওয়ের সাথেই, তুই তো চিনিস ওইটা। তো ওই গোরস্থানের ওখানে যখন তুই গাড়িটা নিয়ে যাবি, ওখানে যদি কেউ গাড়ি ইশারাও করে দাঁড়াইতে বলে, তুই দাঁড়াবি না, বা ওই গোরস্থানের দিকে বা অন্য কোনো সাইডে তুই তাকাবি না, সোজাসুজি ওখান থেকে তুই গাড়িটা নিয়ে পার হয়ে যাবি। তো আমার তখন কৌতূহলটা বেড়ে যায় যে আসলে ওই জায়গাতে ওই ওই মধুপুর গোরস্থানের ওখানে গাড়িটা দাঁড়াইতে নিষেধ করতেছে কিসের জন্য, আসলে ঘটনাটা কি। মামাকে বলি, মামা আসলে কাহিনীটা কি, তুমি ওখানে গাড়িটা আমার দাঁড়াইতে নিষেধ করতেছো, আবার ওইদিকে তাকাতেও নিষেধ করতেছে, বলতেছে সোজা গাড়িটা চালায় চলে যাবি, আসলে সমস্যাটা কি বলতো। তো বলছে মামা তখন আমাকে একটু সাহস দিচ্ছে, না আসলে এই এলাকায় ডাকাতি হয়তো, তো ওই গোরস্থানের ওখানে হয়তো বা সেরকম কোনো ডাকাত মাকাত থাকতে পারে, এই জন্য তো নিষেধ করতেছি। তো আমি আসলে বিষয়টা ওইভাবে মানে মেনে নিতেও পারলাম না যে ডাকাত মাকাতি হয়। তো ওই জায়গা তো ওরকম তো জঙ্গলও জায়গা না, আবার একদম মানে খালি একটা জায়গা তাও না। কিন্তু ওই গোরস্থান সম্পর্কে আমার তখনও কোনো ধারণা ছিল না, বা কখনো শুনি নাই যে ওখানে কি কি সমস্যা হয়।
তো আমি বললাম যে মামা আসলে বিষয়টা কি তুমি সত্য করে বলো তো। তো বলছে না, তুই অত কোনো কথা বাদ দে, তুই চালা। তো আমি যখন ঠিক গোরস্থান পাবো, মানে গোরস্থান আর আমার গাড়িটা গোরস্থান মানে শুরু করবে, সেরকম একটা অবস্থায় যাওয়ার পরে আমার গাড়ির যে ডিমান্সিয়ালের বাটি ছিল, বাটি বলো বোধ হয় ওইটাকে, ওই বাটি ধরে একদম দুই সাইড থেকে খুলে গেছে। খুলে একদম পুরোটা আলাদা হয়ে গেছে, গাড়ির সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরেই মনে করো যে আমার মামা তখন ভয় পায়া গেছে। ভয় পায়া বলতেছে যে তুই শুধু দোয়া ইউনুস পর, দোয়া ইউনুস পর, আর ভুলেও কিন্তু গোরস্থানের দিকে তাকাস না, সোজাসুজি গাড়ি ঠেলা শুরু কর। তো মামা স্টিয়ারিং ধরে রাখলো, আমি ঠেলতেছি। তো মামারে বললাম মামা তুমি ঠেলো, আমি স্টিয়ারিং ধরে রাখতে। বলছে না, আমি পিছনে যাবো না, তুই হচ্ছে ঠেল। তো বুঝতে পারলাম যে আমার মামা অনেকটাই ভয় খাইছে। আর বিষয়টা হচ্ছে যে আসলে ডাকাতি মাকাতি না, বোধহয় অন্য কোনো ভয়ের কোনো বিষয় আছে যে কারণে মামা এতটা ভয় পাচ্ছে। তো যাই হোক, গাড়িটা ওখান থেকে ঠেলতে ঠেলতে আমি হচ্ছে কুচিয়ামারা বাজার পর্যন্ত নিয়ে আসলাম দুইজন মিলে। তো বাজারে তখন রাত ঠিক বাজে হচ্ছে 1:30-2টা বাজে গেছে। তো এরকম একটা অবস্থা, গাড়িও কম। তো একটা ভ্যানালার সাথে কন্ট্যাক্ট করে নিলাম, 100 টাকা গাড়ি ভাড়া। ওখান থেকে তেলিগ্রাম মানে আমার নানার বাড়িতে গাড়িটা নিয়ে যাব, যেহেতু এখন আমি আমার বাসাতেও নিয়ে যেতে পারতেছি না, অনেক দূরে, গাড়িটাও নষ্ট হয়ে গেল। তো তখন ওই ভ্যানের সঙ্গে গাড়িটাকে বাইধে দিয়ে আমি ভ্যানালা গাড়ি চালাচ্ছি, আমি ভ্যানের উপরে বসে আছি, আর পিছন থেকে মামা গাড়ির স্টিয়ারিংটা ধরে রাখছে। তো ভ্যানালাকে বললাম যে কাকা, বিষয়টা হচ্ছে যে কি বলেন তো, এই কুচিয়ামারায় মধুপুর যে গোরস্থানটা আছে, কুচিয়ামারা পাড়ার আগে, এই গোরস্থানে আসলে সমস্যাটা কি? আসলে এই ঘটনা ঘটছে, আমি গাড়িটা নিয়ে এসে যখন পশুপাড়া পার হয়েছি, তখন আমার মামা বললো যে ওই গোরস্থানে ওখানে কিন্তু গাড়ি ব্রেকও করিস না বা সাইডে তাকাসো না। আল্লাহর এমনই কাম, ওই গোরস্থানের ওখানেও চলে আসছে, আর আমার গাড়ির এরকম নষ্ট হয়ে গেল গাড়িটা। আসলে সমস্যাটা কি বলেন তো? তখন ওই ভ্যানালা চাচা আমাকে বলল যে 2টা ঘটনা আমাকে শেয়ার করলো। তো ঘটনাটা ছিল এরকম যে ওই দিক দিয়ে এক বাস না, সরি আমি ভুল বললাম, এক ট্রাকওয়ালা, পাশাপাশি তার ট্রাকের যে ড্রাইভার ছিল, ড্রাইভারের পাশে হেল্পারও ছিল। তো দুইজন গাড়ি নিয়ে যাচ্ছিল হচ্ছে নগরবাড়ি। তো নগরবাড়ি যাচ্ছে, এরকম একটা অবস্থাতে ওই গোরস্থানের ওখানে এসে এক মুরব্বি নাকি হচ্ছে হাত ইশারা করছে, লম্বা জুব্বা পরে, ওই গোরস্থানের ওখান থেকে হাত ইশারা করছে যে গাড়িটা দাঁড়া। তো দাঁড়া করছে, তো বলছে যে আমাকে নিয়ে যা। তো বলছে আপনি কোথায় যাবেন? তো বলতেছে তোরা যেখানে যাবি আমি ওখানেই যাবো। তো বলছে আমরা তো নগরবাড়িতে। বলছে হ্যাঁ, আমিও নগরবাড়ি যাবো। তে ওই কথা বলার পরে যাই হোক, ওই মুরব্বিটাকে হচ্ছে গাড়িতে তুলছে। গাড়িতে তোলার পরে মুরব্বি এখন খেয়াল করে দেখে যে মুরব্বি হচ্ছে ওই কোলের উপরে কি জানি নিয়ে মুখে, মানে ড্রাইভারের সিটে বসে গাড়ি চালাচ্ছে, পাশে মাঝখানে হচ্ছে হেল্পার, তার বাম পাশেই হচ্ছে বসা ছিল হচ্ছে সেই মুরব্বি, মানে জুব্বা পরা, সেই সাদা জুব্বা পরা মুরব্বিটা। তো মুরব্বিটা কোষের মধ্যে করে কি জানি মানে মসমস করে চাবায় খাচ্ছে, যেরকম মুরগির শক্ত কোনো হাড় ভাঙলে যেরকম শব্দ হয়, এরকম শব্দ। তে পরে ড্রাইভার সাইডে তাকাইছে, চাচা কি খান? তে বলতেছে ধর, তুই কি খাবি নাকি, খা। এখন খেয়াল করে দেখে যে হচ্ছে ওই মানে যে মুরব্বি গাড়িতে উঠছে, মুরব্বির কোলে একটা বাচ্চা শিশুটাকে হচ্ছে হাত চাবায়া ওই মুরব্বি খাচ্ছে। তো এরকম একটা অবস্থা দেখে সেই ড্রাইভার হচ্ছে গাড়িটাকে কন্ট্রোল করতে পারে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে, মানে গাড়িটা পাশের ক্যানালে হচ্ছে ফেলাইয়া দেয়। তো অ্যাক্সিডেন্ট হয়। পরে আল্লাহ রহমতে ড্রাইভার বা হেল্পারের কোনো সমস্যা হয় নাই, কিন্তু খেয়াল করে দেখলো যে পাশে যে মুরব্বি ছিল, ওই মুরব্বিটা গাড়িতে আর নাই। যাই হোক, এই একটা ঘটনা। দ্বিতীয় আরেকটা ঘটনা বলল যে ওই আরেকটা ট্রাক আলাই, উনিও ট্রাক আলাই ছিল। তো ওই দিক দিয়ে যখন গাড়ি নিয়ে আসতে গেছে, ট্রাকে ওই দুইজন বোধহয় হেল্পার ছিল, হেল্পারের পাশাপাশি আরেকজন কে জানি ছিল গাড়িতে, আর ওই ড্রাইভার ছিল। তো যখন গাড়ি নিয়ে যখন ওই গোরস্থান পার হতে যাচ্ছে, তখন গাড়িটা হচ্ছে থামাইছে এক মুরব্বি, নাকি ওই পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি পরে এক মুরব্বি গাড়িটাকে থামাইছে। থামানোর পরে বলছে যে আমি যাব তোদের সঙ্গে। তো আপনি কোথায় যাবেন? তো উনি নাকি বলছে যে হচ্ছে আমি এই কাশীনাথপুর না কোথাকার কথা জানি বলছে, যে অমুক জায়গাতে যাব।
তো যাওয়ার কথা বলছে, যাই হোক মুরব্বীকে গাড়িতে তুলে নিছে। তুলে নেওয়ার পরে যখন কাশীনাথপুর গিয়ে যখন গাড়িটা ওখানে ব্রেক করছে, ব্রেক করার পরেই খেয়াল করলো যে ওনার পাশে সেই মুরব্বীটা নাই, মানে মুরব্বীটা উধাও হয়ে গেছে। তো যাই হোক এরকম 2টা ঘটনা উনি আমাকে শেয়ার করলো। আর উনি যেটা বললো যে আজ পর্যন্ত এই আমার গাড়ি চালাচ্ছি, আজ 30 বছর আমি ভ্যান চালাচ্ছি। এই ভ্যান চালানো অবস্থাতে আমি কোনোদিন রাত্রে ওই গোরস্থানটা পার হই নাই। আমি দরকার হলে বাড়িতে যদি রাত্রে খ্যাপও নিয়ে গেছি, রাত্রে বাড়িতে আসতে গেলে পরে আমি অন্য সাইড দিয়ে ঘুরে আসছি, তবে এই গোরস্থান পার হয়নি। এই গোরস্থানটা এতটাই ভয়ঙ্কর জায়গা। তো কথাগুলো যাই হোক শুনলাম, কিন্তু আমার কাছে অতটা বিশ্বাসযোগ্য মনে হলো না। কিন্তু যে ঘটনাটা আমার সঙ্গে ঘটলো হয়তো বা কাকতালীয় হতে পারে, যে আমার মামাও নিষেধ করলো যে এই গোরস্থানের কোনো দিকে তাকাবি না, বা কেউ যদি উঠতে চায় গাড়িতে উঠাস না। অথচ ওই গোরস্থানের যেই গোরস্থানটা পাইছি সঙ্গে সঙ্গে আমার গাড়িটার ডিফারেন্সিয়াল খুলে গেল, নষ্ট হয়ে গেল। আসলে এটা হইতে পারে কোনো কাকতালীয় ঘটনা, যেটাতে শয়তান হয়তো আমাকে বিভ্রান্তি করছে যে আসলে এই কারণেই এটা হয়েছে, আর সেটা নাও হতে পারে। তো এই ঘটনাগুলো আমি গ্রামে এসে যখন আমার এলাকার পাশের লোকজনকে বলছি, তখন এলাকারই এক কাকা আমাকে বলতেছে যে আমি ওই জায়গাতে আমরা সিটির হাট, রাজশাহী সিটির হাট থেকে গরু কিনতে গেছি। গরু কিনে নিয়ে 17টা না কয়টা গরু যেন ছিল গাড়িতে, 17টা না 11টা বলছিল, যাই হোক খেয়াল নেই আমার। তো এই গরুগুলার যখন নিয়ে আসতেছে ওই গোরস্থানে, ওখান থেকে কমসে কম 20টা শিয়াল আমার গাড়ির সামনে চলে আসলো। তো ড্রাইভার যখনই গাড়িটা ব্রেক করছে, পুরো গাড়িটা ওখানে উল্টায় গেছে। এখন না আছে কোনো শিয়াল, না আছে কোনো লাস্টে গরুগুলো আমরা টাইনে গাড়ি থেকে বাইরে করি। তো যাই হোক এই ঘটনাগুলো শুনলাম, পরবর্তীতে অনেক মানুষের মুখেই শুনছি যে গোরস্থানে নাকি অনেক সমস্যা আছে। আসলে কতটুকু কি আছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। যাই হোক এটাই ছিল আমাদের ঘটনা। ধন্যবাদ।